দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক আজকে দিনভরই আলোচনায় ছিল 2025-26 অর্থ বছরের বাজেট। প্রথমবারের মতো আকার কমিয়ে এই অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা এই বাজেটে ঘাটতি এবং এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য রাখা হয়েছে 5,64,000 কোটি টাকা, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এছাড়া বাজেটে আসলে মূল যে বিষয়টি থাকে যে কিসের দাম বাড়লো কিসের দাম কমলো, একেবারে সাধারণ অর্থে সেই অর্থে মোবাইল ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়তে পারে এবং কমতে পারে এলএনজি, জ্বালানি তেল সহ ওষুধ সহ বেশ কিছু পণ্যের। তো এই বাজেট বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন আমার বাপাশে ডক্টর জাহিদ সাত্তার, চেয়ারম্যান পিআরআই, এবং তার পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক আল-মানার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং আজকের বাজেট নিশ্চয়ই আপনারা দিনভর আপনাদের ব্যস্ততা ছিল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে একটু কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পাশাপাশি শুরুতেই আমি একটু জানতে চাচ্ছি একেবারে মোটা দাগে আর কি, ডক্টর জাহিদ সাত্তার, আপনাকে যদি একটু বলি যে রাজনৈতিক সরকার নয়, একটি অন্তর্বর্তী সরকার, সময়ও তাদের খুব অল্প, তবুও আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন একটা পরিবর্তনের বাজেট, অথবা তিনি একটা জায়গায় ফিরতে, অর্থাৎ যেই অর্থনীতি, আর্থিক খাতে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেটও বলা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়েছে? একেবারে চুম্বক অংশ যদি একটু প্রথম দিকে আমরা শুনি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। এটা ঠিকই। আমি যদি গত 30 বছরের বাজেট আমার দেখার সুযোগ হয়েছে, আমি যদি তুলনা করি তাইলে আমাকে বলতেই হয় যে এই বাজেটটা ভিন্ন ধরনের বাজেট। এটাতে কোনো অভিলাষ নাই, মানে উচ্চাভিলাষ কিছু নাই। এটা সাদামাটা বাজেট। ক্লিয়ারলি আপনি বলেছেন গত বাজেটের তুলনায় এটার আকার ছোট, সংযত বাজেট বলবো। ব্যয় সংকোচন করা হয়েছে। তারপরে অবশ্য রাজস্ব আহরণের যে টার্গেট রাখা হচ্ছে সেটা একটু বেশি। হিউজ আমি বলবো না, এবং ঘাটতিটা কম। সব বাজেটেরই ঘাটতি থাকে, এবং ঘাটতি থাকলেই এটা একটা সম্প্রসারণ মানে ইটস অ্যান এক্সপ্যানশনারি বাজেট, ইটস নট এ কন্ট্রাকশনারি বাজেট। সো এনি বাজেট that is a deficit budget, and most budgets, সব দেশেই বাজেট ডেফিসিট থাকে, ঘাটতি থাকে। তবে ঘাটতিটা এবারের ঘাটতিটা খুবই কম। মানে আমি যদি গত 30 বছরের বাজেটের ঘাটতি দেখি, এই বাজেট মানে জাতীয় উৎপাদের সাথে আমাদেরকে তুলনা করে ঘাটতিটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মনে করছেন। 3.6% হচ্ছে। সবসময় টার্গেট থাকে 5% ঘাটতি করা, এখানে 3.6 হচ্ছে। কিন্তু আমাদের আসলে ঘাটতি হয় 4%-এর মতো। এইটা আমি 20 বছর 25 বছরের বাজেট ঘাটতি দেখলে বোঝা যাবে। সো এই দিক থেকে এটা যে বক্তব্য দেওয়া হয়েছে যে হ্যাঁ, এটা ম্যাক্রো স্টেবিলিটি আনার একটা বাজেট, ম্যাক্রো স্টেবিলিটিকে সাস্টেইন করার জন্য একটা বাজেট, এবং এই বাজেটের কিন্তু মূল একটা ফোকাস হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোলটা। ইনফ্লেশন মানে মূল্যস্ফীতিটা বাংলাদেশের সাধারণ মানুষকে বেশ কষ্ট দিয়েছে, এবং এখনও কষ্ট দিয়ে যাচ্ছে, যদিও মূল্যস্ফীতিটা আস্তে আস্তে করে নেমে আসছে। না, আপনি কি সেই ক্ষেত্রে বলছেন যে এটা একেবারে মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি যারা সাফার করে তারা তো নিম্ন আয়ের মানুষ, মানে তাদের বান্ধব বলছেন কি বাজেটটাকে? অ্যাবসলিউটলি। এই বাজেট, এদিকে মনিটারি সংকোচন, মুদ্রা সংকোচন নীতি চলছে, এদিকে এই বাজেটের ফিসক্যাল যে স্টান্স আছে, এই ফিসক্যাল স্টান্সটা ওই মুদ্রা নীতিটাকে সাপোর্ট করছে, মানে সংকোচনমূলক মুদ্রানীতিকে সাপোর্ট দিচ্ছে। এই যে কম ব্যয় হওয়া মানে সেটা, এবং কম ঘাটতি হওয়ায় ওইটাকে মনিটারি ম্যানেজমেন্টটাকে সাপোর্ট দিচ্ছে। এটা একটা বড় কাজ। আচ্ছা, আমরা ডক্টর মিজানুর রহমান, আপনার মূল্যায়ন শুনবো মানে পুরো বাজেটের উপরে, এরপরে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় যাব।
জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটাকে একটু বলি, যদি অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বলা হয় সেক্ষেত্রে কিভাবে দেখছেন? আসলে এটা অর্থনীতি পুনরুদ্ধার বলতে হয়তোবা বলতে চেয়েছেন যে বিগত সময়ে 15 বছরের যেই বলা হচ্ছিল যে স্বৈরাচার বা বিগত সরকারের সময় লুটপাট, বাইরে পাচার, সব মিলিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টা যদি আপনি একটু বলতেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক বছর যাবত এই বাজেটের উপরে নজর রাখি এবং বাজেটকে বিশ্লেষণ করে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে এই বাজেটটা অনেকটা, যেহেতু এরা রাজনীতিবিদ নয় এবং তাদের খুব উচ্চাভিলাষ নাই বা তারা আগামী কয়দিন পরে নির্বাচনে দাঁড়াচ্ছে না, সুতরাং বাস্তবমুখী কিছু বাজেট তারা দেওয়ার চেষ্টা করেছে। যে টার্গেট দিছে এক্স্যাক্টলি সেটা বাস্তবায়ন করা না গেলেও অনেকটা বাস্তবায়নের কাছাকাছি। তো আমি সেই কথা বলার আগে আমি দুইটা বিষয়ে আমি একটু মিশ্র প্রতিক্রিয়া আপনার সাথে ব্যক্ত করব। একটা হলো আমি ধন্যবাদ জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারকে, যারা যেই বিপ্লবের মাধ্যমে তারা এই ক্ষমতায় আসলো, তাদের জন্য 405 কোটি 20 লক্ষ ডলার তারা যারা আত্মহতি দিছে তাদের পরিবারের জন্য এবং যারা আহত হয়েছে তাদের জন্য চিকিৎসার জন্য একটা বাজেট বরাদ্দ রাখছে। আমি মনে করি এটা তাদের এই ত্যাগকে অ্যাকনলেজ করেছে। আমি এটা তাদেরকে ধন্যবাদ জানাই এটার জন্য। আর যে একটা মিশ্র প্রতিক্রিয়া বলতে যে আমি একটা জায়গায় বড় হতাশ, সেটা হলো যে 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা কালো টাকাকে সাদা করার একটা প্রভিশন রেখেছে এবং রেখেই যাচ্ছিল, এবং এটা ছিল আসলে কালো টাকা সাদা করার প্রভিশন নয়, এটার মাধ্যমে দুর্নীতি 28 লক্ষ কোটি টাকা পাচার যে হয়েছে তার বীজ ছিল ওই কালো টাকাকে সাদা করার যে সিস্টেম যেটা চালু করেছে তাইটা। আমার আশা করেছিলাম যে এই কালো টাকা সাদা করার এই সিস্টেমটা এই বছর থাকবে না, এটা আমি একদম নিশ্চিত ছিলাম। আমি কিছুদিন আগে আমি একটা বাজেট সেমিনারে আমি কথা বলতে চাই, আমি বলেছিলাম এই বাজেট যে কালো টাকা সাদা করে এটা সেমিকোলন নয়, এটা কোলনও নয়, এটা একদম ফুল স্টপ, আর এটা আসবে না। বিশ্বের ইতিহাসে 23 বার কালো টাকাকে সাদা করার অনুমতি দেওয়া, এটা বিশ্বের ইতিহাসে কোথাও নেই এবং এটাতে খুব একটা লাভও হয় নাই। কাজে এই বিষয়টা আমি মনে করি একটা হতাশ হচ্ছি আমি। আর আমি বাজেটের ব্যাপারে, সাইজের ব্যাপারে আপনারা বলেছেন যে আমাদের 7,000 কোটি টাকার সাইজ আসলে কমেছে এবং প্রকৃততে এটা 7,000 কোটি টাকা নয়। এটা আমি বলবো যে প্রতি বছর আমাদের 12-13% করে বাজেট বাড়তো এবং আমাদের গত 7-8-6 সালে কেয়ারটেকার সরকার যখন বাজেট দিছে তার থেকে প্রায় 8 গুণ বাজেট এই কয়েক বছরে বেড়ে গেছে। সেই হিসাবে আমরা 12-13% যদি বাজেট বাড়ছে এটাকে ধরতাম, তাহলে এটা অন্তত 1 লক্ষ কোটি টাকা আমাদের নর্মাল বাজেট থেকে কমছে, এটা আমি মনে করি। এইবার যে অর্থ বছরের বাজেট দেওয়া হয়েছে সেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 5,64,000 কোটি টাকা এবং এটি হচ্ছে জিডিপির 9% বা 9 ভাগ। তো 9% এই রাজস্ব আদায়ের বিষয়ে তেমন কোনো উদ্যোগ রয়েছে কিনা বাজেটে সেটি আমরা জানার চেষ্টা করব এবং এর আগে আমরা রাজস্ব আদায় নিয়ে বা রাজস্ব নিয়ে একটি রিপোর্ট দেখে আসি। রাষ্ট্রের আভ্যন্তরীণ উৎস রাজস্ব বোর্ড থেকে 2025-26 অর্থ বছরে 4,99,000 কোটি টাকা আদায় করতে চায় সরকার, যার মধ্যে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ 1,88,518 কোটি টাকা আসবে। আয়কর থেকে আদায় হবে 1,82,000 কোটি টাকা। বাকি অর্থ আসবে সম্পূরক আমদানি, রপ্তানি ও আবগারি শুল্ক থেকে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা আসছে অর্থ বছরের জন্য বাড়ানো না হলেও পরবর্তী 2 বছরের জন্য 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারদের জন্য করমুক্ত আয়ের সীমা 5,25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এবার নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা করা হয়েছে। 2026-27 ও 2027-28 করবর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বৎসরের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী 2 বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। কর্পোরেট কর হার বেশিরভাগ ক্ষেত্রে আগের মতোই রাখা হয়েছে, তবে পুঁজিবাজারের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর হার বদল আনার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। পুনর্বিন্যাস করা হয়েছে ব্যাংক হিসাবের জন্য আবগারি শুল্ক আরোপের স্তর। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে আবগারি শুল্কের সীমা বাড়িয়ে 1 লাখ থেকে 3 লাখ করার প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়ে তা পূরণ করতে ব্যর্থ হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।
এমনকি সংস্কারের নানা রকম উদ্যোগ নিলেও তা ছিল শুধুমাত্র কাগজ কলমে। অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রমের সাথে সমানতালে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ডক্টর জায়েদি সাত্তার, শুনলেন রিপোর্টে রাজস্ব আদায়ের কথা বলছিলেন আপনি, এবং আমরা বলছিলাম যে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, সেখানে বলা হয়েছে যে এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে 4,99,000 কোটি টাকা, আর রাজস্ব বোর্ড বহির্ভূত কর আয় থেকে আসবে বাকি 65,000 টাকা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে রাজস্ব বোর্ড, তার আসলে সক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, এবং আপনার কাছে কি মনে হচ্ছে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে রাজস্ব বোর্ডের উপর, বা তাদের ঘাড়ে কি চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা? এটাই মানে সবচেয়ে মূল্যবান প্রশ্ন, যে এই সক্ষমতা- বর্তমান এই রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কি আমরা আরও একটু মানে এই যে এখন 9% জাতীয় উৎপাদন 9% অবশ্য 9% ট্যাক্স এবং নন ট্যাক্স সব রেভিনিউ মিলে, তবে ট্যাক্স রেভিনিউ যেটা এনবিআর এর, জি। সেটা হচ্ছে 5 লক্ষ কোটি টাকা। এখন এইটা করতে পারবে কিনা এই বর্তমানে যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে উইদাউট এনি ফান্ডামেন্টাল রিফর্ম ইন ট্যাক্স ম্যানেজমেন্ট, ইন ট্যাক্স স্ট্র্যাটেজি, মানে ট্যাক্স পলিসি। সো এইখানে কতগুলো একটা মৌলিক সংস্কার যেটা এত বছর ধরে আমরা বলে এসেছি, সেটা হচ্ছে যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আর ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটাকে সেপারেট করার। তো সেই কাজটা একটা অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। এই নিয়ে তো এখন নানান রকম বিতর্ক আলোচনা হচ্ছে। আচ্ছা, কিন্তু এছাড়াও আপনাকে এই যে এই এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে এই যে এক্সট্রা রেভিনিউ বাইর করা, এখানে যদি কোনো নিউ স্ট্র্যাটেজি না থাকে, কোনো নিউ পলিসি না থাকে, এটা হ্যাঁ, কি সেটাই করে বলছি, মানে আপনারা তো সবসময় এই কথাটা বলে আসছেন যে নতুন পলিসি বা নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি কি এই লক্ষ্যমাত্রা অর্জনের মতো অবস্থা রয়েছে রাজস্বের? আমি তো কোনো পরিবর্তন যদি না দেখি, তাহলে এই যে যেটাকে আমরা বলি ট্যাক্স বোয়েন্সি, আপনার অর্থনীতির কর্মকাণ্ড যত বাড়বে, ট্যাক্স রেভিনিউ তার চেয়ে একটু বেশি রেটে বাড়তে হবে। দ্যাট ইজ হোয়াট ট্যাক্স বোয়েন্সি মিনস। বাট কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেশন আগের মতোই থেকে যায়, কোনো চেঞ্জ না থাকে সেখানে, তাহলে এটা তো আশা করা যায় না। আর আপনি যদি বলেন যে একটু আমরা বেশি কঠিন হয়ে যাব, বেশি যদি টার্গেট বাড়িয়ে দেওয়া হয়, তখন নিচের যারা আছেন তারা চেষ্টা করবে, মানে এটা তো এক্সটর্শন হয়ে যাবে। ইটস নট রিয়েলি ট্যাক্সের সিস্টেম হচ্ছে আপনার যত ভলান্টারি কমপ্লায়েন্স আপনি করতে পারেন তত ভালো, এবং স্বেচ্ছাসেবক। ট্যাক্স কালেক্টর এবং ট্যাক্স পেয়ার এই দুজনের সাক্ষাৎই হওয়া উচিত না। There should not be any contact between the taxpayer and the tax. That is the right system. So এইসব সংস্কার তো আমি আনফর্চুনেটলি কিছু দেখছি না। সো প্রশ্নটা থেকে যাবে যে এই রাজস্বটা আসবে কি না। এখানে আরেকটা প্রশ্ন যেটা আসছে, যেটা ওই রিপোর্টে নাই, সেটা হচ্ছে যে এখানে ট্যাক্স সিস্টেমে এখন দেখা যাচ্ছে যে এনবিআর ট্যাক্স রেভিনিউর প্রায় 30% মতো কিন্তু এখনও বাণিজ্য কর থেকে আসছে। ওই যে ভ্যাট বলছেন, সাপ্লিমেন্টারি ডিউটি বলছেন, ওগুলো কিন্তু ভ্যাট অন ইম্পোর্টসও আছে, সাপ্লিমেন্টারি ডিউটি অন ইম্পোর্টসও আছে, এবং ডোমেস্টিকও আছে। সুতরাং আপনাকে যদি একটু ওই বিভাজনটা দেখেন, যে ডোমেস্টিক ইকোনমি থেকে আপনি কী ট্যাক্স কালেক্ট করছেন এবং আপনি ট্রেড ট্যাক্স দিয়ে কত কালেক্ট করছেন, আপনার ট্রেড ট্যাক্স ইজ এ ব্যাড সিস্টেম। এটাকে আপনার এটার উপরে নির্ভরশীলতা কমাতে হবে ওভার টাইম। আপনি রাজস্ব বাড়ান, কিন্তু বাণিজ্য কর আপনার উপর, বাণিজ্য করের উপরে নির্ভরশীলতা কমাতে হবে। এই জিনিসটা এটা পলিসি ইস্যু, এটা বাণিজ্য পলিসি ইস্যু, এটা ট্যাক্স পলিসি ইস্যু। এইখানে এখন পর্যন্ত মানে একটা কঠিন একটা প্রচেষ্টা আমি দেখছি না কোনো, এবং অন্তত এই বাজেটে সেটা নেই। না, এটা না নেওয়ার কি কোনো কারণ আছে মনে করছেন? এটা কারণ হচ্ছে, এটা যদি নিত সেক্ষেত্রে সরকারের মানে কোনো, এটা আমার তো এখানে সমস্যা হচ্ছে কি, সারা পৃথিবী একটা মানে দৌড়ে চলেছে, আমরা পৃথিবী থেকে কিছু শিখতে পাচ্ছি না। সব দেশগুলো আমাদের আশেপাশে যারা আছে তাদের বাণিজ্য করের উপরে নির্ভরশীলতা অনেক কমে গেছে। আমাদেরও
1970 দশকের যে ছিল সে তুলনায় অনেক কমেছে, কিন্তু এখনো এই যে 30%, 28% যে আমাদের এখনো নির্ভরশীলতা রয়ে গেছে, ইট ইজ ড্যামেজিং টু মানে বিজনেস এবং ইকোনমি এবং বিনিয়োগ, ব্যবসা, এগুলি সব কিন্তু ক্ষতিকর। সুতরাং আপনার ওইখান থেকে বাণিজ্য কর থেকে চলে এসে দেশীয় অভ্যন্তরীণ আপনার কর্মকাণ্ড থেকে ট্যাক্স কালেক্ট করা, এটাই হচ্ছে মানে উন্নয়নশীল দেশের এই প্রচেষ্টাটা সবসময় চালিয়ে যেতে হবে। এবং আশা করছিলাম যে এইটা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকার, এরা এখন এইগুলি করতে পারত। আরেকটা বড় জিনিস যেটা আমি লক্ষ্য করছি, যেটা এখানে আসেনি, সেটা হচ্ছে যে এই যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করব নভেম্বর 2026 সালে, এই বাজেটে এটার একটা বিরাট একটা স্ট্র্যাটেজি থাকার কথা। বিশেষ করে এই যে বাণিজ্য নীতি, শুল্ক নীতি, এই যেখানে আমাদের এখন নন কমপ্লায়েন্স আছে, যেখানে আমাদের এখন মানে কম্পিটিটিভনেস, মানে আন্তর্জাতিক বাজারে, বিশ্ব বাজারে আমাদের যে প্রতিযোগী হতে হবে আরও বেশি। কারণ গ্র্যাজুয়েট করলেই আমাদের আগের সুবিধা, যেটা ট্যাক্স ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছিলাম অন্য মার্কেটে, ওই অ্যাক্সেসটা যখন আস্তে আস্তে করে ফেজ আউট হবে, আমাদের কম্পিটিশন বিশ্ববাজারে বাড়বে। তো সেটার জন্য প্রস্তুতিটা, যদি আমি জানি যে একটা স্ট্র্যাটেজি চলছে, যেটাকে আমরা বলছি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, সেটা চলছে, কিন্তু এই বাজেটে ওটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি। এইটাই আশা করছিলাম। বিশেষ করে শুল্ক নীতি এবং বাণিজ্য নীতি, এখানে সেটার একটা মানে পরিষ্কার একটা মানে রোড ম্যাপ আমাদের দেখা উচিত ছিল, সেটা আমি পাচ্ছি না। সো সেখানে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টে রয়ে গেল। আর এমনিতে এই বাজেটের যে মানে সাইজ, ডেফিসিট, এগুলি সব কিছু মোটামুটি ঠিক আছে। সেটা আপনি বাণিজ্য উপদেষ্টা যা বলেছেন ঠিকই, যে আমরা মানে মোটামুটি আমাদের বর্তমান প্রেক্ষিতে যা করণীয়, এভাবেই বাজেটটা প্রকরণ। এটা আপনি বলছিলেন যে মোটামুটি। আমি ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একটু যদি জানি যে এখানে প্রবৃদ্ধি 5.5% মধ্যে রাখা হয়েছে বলা হয়েছে, এবং মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার প্রত্যাশা করা হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এগুলো অর্জনের জন্য সেই রকম কি কোনো পরিকল্পনা বা সেই রকম কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা বাজেটে দেখতে পাচ্ছেন, যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে? আমি রাজস্বের বিষয়ে আমি একটু কথা বলবো, যে এটা কর জিডিপির যে অনুপাত, সেটা আমাদের এখনো 8-এর নিচে, এবং এটা এশিয়ার, শুধু এশিয়া না, সাউথ এশিয়ারও একমাত্র ইন্দোনেশিয়ার কেবলমাত্র আমাদের এর চেয়ে 8-এর চেয়ে কম। ইভেন আফগানিস্তানের কর জিডিপি রেশিও 8-এর উপরে। ইভেন নেপালের কর জিডিপি রেশিও আমাদের চেয়ে অনেক বেশি। কাজে এইটাই কর জিডিপি রেশিও, যেটা এটা যদি নেপাল পারে, যদি আফগানিস্তান পারে, তাহলে আমাদের না পারার কোনো কারণ নাই। এটা আমি মনে করি পারে। আপনাকে কিছু তথ্য আমি দেই। আমাদেরকে 1,16,00,000 পর্যন্ত 3 নাম্বারধারী লোক আছে আমাদের দেশে, কিন্তু আমাদের 39 লক্ষ মাত্র ট্যাক্স রিটার্ন সাবমিট করে। এবং এটা আমাদের টোটাল যারা ট্যাক্স পে করার যোগ্য যারা মানুষ, তার মাত্র সেই জায়গায় তো সব সময়ই একটা ফাঁক থেকেই যায়। 35%। কাজে এখন মনে করেন আমাদের যে এটা একটা স্লোগান এখন এইবার আমি শুনেছি, যেটা আমরা 25 বছর 30 বছর আগে বিদেশে পড়াশোনা করার সময় দেখেছি, যে ক্যাশলেস এবং ফেসলেস। অর্থনীতি হবে ক্যাশলেস এবং ট্যাক্স আদায় হবে ফেসলেস। আপনি ফেসে আসবেন না। এই আধুনিকায়ন করেন আপনি, আধুনিক সেখানে কি অস্বচ্ছ পন্থাটা বেশি হয় যখন আপনার ফেস। হ্যাঁ, এইটা হ্যাঁ, আপনি যিনি ট্যাক্স আদায় করে তার সাথে আপনার দেখাই হবে না, সে আপনার কাছে কিছু চাইবে কেন? ট্যাক্স এখন একটা ভীতিকর বিষয় হয়ে গেছে আমাদের দেশে। কোনো মানুষের যদি ট্যাক্সওয়ালারা যদি আপনাকে একটা চিঠি দেয়, আপনাকে মান ইজ্জত নিয়ে টান দিবে, যদি মানুষের কাছে একটা ভীতিকর বিষয় হয়ে গেছে। কেউ যদি স্বেচ্ছায় ট্যাক্স দিতেও চায়, তারপরে সে ওই জায়গায় যেতে চায় না। কাজে এটা আর একটা জিনিস এখন ঝামেলা হয়ে গেছে। আপনি যখনই কোনো ডেভেলপ করতে চান, ভালো কিছু করতে চান, তখন কোনো না কোনো বাগড়া সৃষ্টি। আপনাকে পলিসি এবং বাস্তবায়ন দুইটা যখন আলাদা করতে গেল, তখন একটা বাগড়া সৃষ্টি হলো। দুই প্রশাসন, একটা হলো ধরে নেওয়া হচ্ছে যে পলিসিতে যাবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং ট্যাক্স ক্যাডাররা যাবে হলো বাস্তবায়নে, তাদের ভিতরে একটা ঝামেলা হয়ে গেল। এই ঝামেলা যদি মিট করা যায়, আমি মনে করি না যে এই যে টার্গেটটা নিচ্ছে, এটা খুবই অপটিমিস্টিক। এটা আমার কাছে মনে হয় না। আপনার কাছে মনে হচ্ছে না আমার কাছে খুব একটা ইচ্ছা করলে এটা আদায় করা সম্ভব। নেপাল পারলে, আফগানিস্তান পারলে, আমরা কেন পারবো না?
আরেকটা জিনিস আমি ট্যাক্সের ব্যাপারে আরেকটা বলি যে ভ্যাটের ব্যাপারে দেখেন একটা ভালো কাজ এইবার করেছে, কিন্তু এটা ডক্টর VAT গাইজি স্যার বলছিলেন যে এটা এনবিআর উপর একটা বোঝা বা একটা বড় ধরনের চাপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা চাপ কিন্তু অসম্ভব না, এই চাপটা এই- ওভারকাম করা আমাদের এটা আদায় অসম্ভব না, এই স্ট্রেংথ আমাদের আছে এবং এটা আমাদের যদি করজাল আমরা সম্প্রসারণ করি তাইলে এটা না, আমাদের করজাল সম্প্রসারণের কথা তো সবসময় বলা হচ্ছে যে করের আওতা বাড়ানো বা করজাল সম্প্রসারণ এটা- করার এটা- কথা। এটা- কিন্তু আদতে কি সেই আমরা হ্যাঁ, এটা আমরা যদি না আপনি যদি করাপশনটা কমান তাহলে এটা সম্ভব। আর আরেকটা যেটা ভ্যাটের দুর্নীতির ব্যাপারে কথা বলছি, বলছি। ভ্যাটের ব্যাপারে বলছি, আমাদের ভ্যাটের জন্য 3টা টায়ার ছিল, 15, 10 এবং 5। বিশ্বের বিভিন্ন দেশে একই রেটে ভ্যাট দিয়ে থাকে সাধারণত, কিন্তু আমাদের 3টা। সেটাকে এইবার যেটা তারা করেছে সেই ভ্যাটটাকে 15% করেছে সব সেক্টরে। এই ক্ষেত্রে আমি মনে করি সব সেক্টরে 15 না করে 15, 10 এবং 5 যেহেতু ছিল মাঝামাঝি 10 করতে পারতো, একবারে 15 করে দিলে একবারে এটা অনেকের জন্য প্রেশার হয়ে যায়। আর ভ্যাটের ব্যাপারে আমি আর একটা যেটা বলি সেটা হলো যে ভ্যাটটা আসলে পরোক্ষ কর এবং এটা যারা দেয়, আপনি যে গরিব মানুষও আপনি ভ্যাট ধরনের দোকানে যায় তাহলে তাকে ভ্যাট দিতে হয়, কিন্তু তার জন্য ট্যাক্স কিন্তু প্রযোজ্য নয়। এই জন্য পশ্চিমা দেশে যখন এই ভ্যাট যারা প্রযোজ্য নয় অথচ ভ্যাট নেয়, তারা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করে তখন ওই জিনিসটা তাদেরকে রিফান্ড করে দেয়, যেটা আমাদের দেশে সিস্টেম নাই। আর এইসব সিস্টেমগুলো আস্তে আস্তে যদি ডেভেলপ করে তাহলে আমার কাছে মনে হয় এটা সম্ভব। আর মুদ্রাস্ফীতির জন্য যেটা বলেছেন 6.5% আমি প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে 5.5 হ্যাঁ। ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বলা হয়েছে এবং 6.5 ভাগ হ্যাঁ। বলা হয়েছে মুদ্রাস্ফীতি। 6.5 কিন্তু আপনি মুদ্রাস্ফীতির পুরো ব্যাপারে- বাজেটে সেটা অর্জনের জন্য কোনো পদক্ষেপ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এটা অর্জিত হওয়ার- মুদ্রাস্ফীতি যেটা হয় দুইটা কারণে, একটা মানি সার্কুলেশন যদি ব্যাপকভাবে থাকে সেই ক্ষেত্রে সুদ হইলে একটা কমন টেকনিক যে সুদের হার বাড়াই দিয়া তারপরে আপনাকে ট্যাক্স মানি সার্কুলেশনটা ব্যাংকের ভিতরে নিয়ে গেলে মানুষের পকেটে টাকা কম থাকে, সুতরাং মুদ্রাস্ফীতি কমে। এই মেকানিজমটা এখন আর নাই, এটা এদের যতটুকু সর্বোচ্চ ছিল সেটা প্রায় কাজে লাগায় এরা ফেলেছে। কাজে সেই ক্ষেত্রে এই ব্যবস্থা তাদের কম, কিন্তু আমাদের সমস্যা যেটা সেটা হলো এই মুদ্রানীতি এবং রাজস্ব নীতি, এই দুইটার মিসম্যাচ। মুদ্রানীতি দিয়ে আপনি টাকা ভিতরে ঢুকাই ফেলেন আর রাজস্ব নীতি আবার দিয়ে আবার টাকাকে বাইরে বের করে ফেলেন। এতে আরও যে সমস্যাটা হয় সেগুলো টাকা ভিতরে ঢুকাইলে বিনিয়োগ কমে যায়। আমাদের দেশের বিনিয়োগের বেসরকারি বিনিয়োগ হার অনেক কমে যায়। বেসরকারি বিনিয়োগ যদি কমে যায়, আমি যেটা আগে আরেকটা যেটা বলতেছিলাম, একটা হলো মানি সার্কুলেশন কমায় কন্ট্রোল করে, আরেকটা হলো প্রোডাকশন বা সাপ্লাই, পণ্য সাপ্লাই বাজারে আপনাকে বাড়াইতে হয়। পণ্য সাপ্লাই যদি আপনাকে বাড়াইতে তাহলে বিনিয়োগ বাড়াইতে হবে। এই বিনিয়োগ যদি আপনাকে বাড়াইতে হয় তাহলে বেসরকারি লোনও আপনাকে দিতে হবে। 27.5% পর্যন্ত আমাদেরকে, 23.5% পর্যন্ত আমাদেরকে বেসরকারি বিনিয়োগ, আর আপনার বেসরকারি আমাদেরকে লোনের যেটা সেটা হলো 7% বা 7.5% এরকম। এই দুইটা আমার কাছে কিছুটা মিসম্যাচ মনে হয়। কিন্তু মুশকিল হলো যে এই সরকারটা এমন একটা সরকার, সে নতুন করে আগের থেকে শুরু না, তার একটা পুরাতন একটা জঞ্জালের ভিতর থেকে সে শুরু করছে, যার জন্য তাকে ইচ্ছা করলেই তো সে আপনার এই লোন বা সমস্ত কিছু বাদ দিয়ে তার ব্যবসা বাণিজ্য সে চালাইতে পারে না, ব্যাংক চালাইতে পারে না। তাকে এর মধ্যেই যতটা সম্ভব এতটা করবে। এই জন্য আমি মনে করি 6.5% যে মুদ্রাস্ফীতি, এটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর এটা উনি 5.5% পর্যন্ত বলেছে। আমার কাছে এটা একটু অপটিমিস্টিক মনে হয়েছে। 6.5% আমার কাছে মনে হয় এটাও কিছুটা মনে হয়, তবে 6.5% যেহেতু ধরেছে, কারণ আমাদের গত 2 বছরে ডাবল আমাদের ডিজিট গত 3 বছরেই তো 10 ডাবল ডিজিট 10-এর উপরে, এখন কিন্তু 10-এর নিচে নেমে আছে, 9-এ নেমে আছে। আমরা বাংলাদেশে কিন্তু এই একটানা 3 বছর 10-এর মধ্যে 10-এর থাকাটা মধ্যে কিন্তু ছিল, এই এখন গত কিন্তু 3 9-এ বছর নেমে আছে। এই মে মাসের লেটেস্ট জি 9 নেমেছে, তো এই বছর এই বছর 9 নেমেছে। সেই ক্ষেত্রে আপনি যদি প্রোডাকশন বাড়াইতে পারেন, বিনিয়োগ বাড়াইতে পারেন, প্লাস আপনার যদি এই চাঁদাবাজি বা আপনি যে প্রডিউসার থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত এই চ্যানেলটা যত স্ট্রং করতে পারবেন, এর মধ্যে যদি ঝামেলা না হয়, তাহলে এটা আমার কাছে মনে হয় আপনি মুদ্রাস্ফীতি কমানো সম্ভব। কিন্তু এটা আমাদের লক্ষণ দেখে মনে হয় না যে আমরা এটা পারবো, কারণ এই চাঁদাবাজি আমরা এটা তো আমাদের কখনোই বাজার আসলে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ পারি না যেটা এখন। বলছি সিন্ডিকেটের এটা আমরা খুবই এরকম একটা সরকার পাওয়ার পরে আমরা আশাবাদী হচ্ছিলাম। কিন্তু এখন বাজারের যে অবস্থা, শুধু যেটা হচ্ছে যে আগে কিছু লোক এটাকে চাঁদাবাজিটা করতো, এখন ভিন্ন লোক চাঁদাবাজি করে, এবং অনেক সময় শোনা যায় যে রেট আগের চেয়ে বেশি হয়েছে। আগে 10% বা 10 টাকা নিতে এখন 15 টাকা নেয়। কাজে এই হিসাবে এইটাকে যদি আপনি ধরে নেন তাহলে 6.5% আসলে খুবই কঠিন। আর 5.5% যেটা আমাদের যেটা জিডিপি গ্রোথ, আমরা জিডিপি গ্রোথের সবসময় আমাদের জিডিপি গ্রোথ আগের দিকে 7, 7.5 এরকম ছিল, কিন্তু আমাদের করোনার সময় এটা একটু অনেকটা কমে গেছিলো। 5.5% জিডিপি গ্রোথ এটা আমার কাছে খুব বেশি বলে মনে হয় না, যদিও ওয়ার্ল্ড ব্যাংক বা IMF মনে করে যে এটা আরও কম হবে। কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে প্রোডাকশন বাড়ানো, বিনিয়োগ বাড়ানো, এইসব জিনিসগুলো ব্যাপকভাবে করা যদি যায় তাহলে 5.5% না হলেও 5% পর্যন্ত হয়তো করা যেতে পারে, এটা আমার কাছে মনে হয়। না, আপনি বিনিয়োগের কথা প্রজেকশন 2026 সালের ফিসক্যাল ইয়ারের প্রজেকশন কিন্তু বেশি। আমাদের
আমরা প্রত্যক্ষ করছি 5.5% 2026-এর গ্রোথ, কিন্তু IMF ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি 6%, 6.5% পর্যন্ত। 26-এ কিন্তু IMF বলেছে আমাদের 6.5% তারাই মনে করছে। আমাদের ইকোনমির মোমেন্টাম, একটা ইন্টারনাল মোমেন্টাম আছে যেটা 5-5.5 এমনি হয়, মানে ইকোনমিক রিফর্মও দরকার নেই। সো ইকোনমি তো একটা ডিসরাপশন হয়েছে, জি। সেই ডিসরাপশন থেকে যখন আমরা উঠে আসব, আমাদের নর্মাল ট্র্যাজেক্টরিতে যখন যাব, 5.5% ইজ নট এ হাইলি big deal। মানে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পর্যায়ে আপনি যেটা বলছেন আর কি সেটা সুতরাং এই বাজেটটা কিন্তু এই ফিসকাল এবং মনিটারি কিন্তু এবার কিন্তু মিসম্যাচ না, এবার কিন্তু ফিসকাল এটা Monetary যেটাকে মনিটারি ম্যাচ ম্যানেজমেন্টকে সাপোর্ট করেছে সাপোর্ট বলছেন। করছে। কিন্তু তিনি বলছিলেন যে বিনিয়োগের কথা, যেটা বলছিলেন যে এটা অর্জনে বিনিয়োগের, সেই ক্ষেত্রে যদি একটু আপনার কাছে একটু জানতে চাই যে মূল্যস্ফীতিকে যেখানে টার্গেট করা হয়েছে, যে মূল্যস্ফীতি এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি, মানে যখন মূল্যস্ফীতি কমানোই সরকারের টার্গেট, বাজেটেও তাই প্রক্ষালন রাখা হয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নীতি সুধারও 10 ভাগে উঠিয়ে ফেলেছে। সব মিলিয়ে এটা যদি হয়ও টার্গেট, তাহলে বিনিয়োগের জন্য কি পর্যাপ্ত পরিবেশ দেশে যদি সৃষ্টি করা না হয়, সেক্ষেত্রে আপনার মানে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কি আসলে কতটা মানে সুফল পাওয়া যাবে, যেখানে পরিবেশ বা বিনিয়োগটা একটা গুরুত্বপূর্ণ বিষয়? এখানে একটা দোটানার ব্যাপার, মানে আমি কনফ্লিক্ট আছে। সেটাই একটু মূল্যস্ফীতিটাকে দাবানোর জন্য আপনাকে ডিমান্ড কন্ট্রোল করতে হবে, ডিমান্ড যত সংকীর্ণ করা যায় তত ভালো, এবং সেদিকেই মানে যে মনিটারি ম্যানেজমেন্ট, সংকীর্ণ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, যেটা কন্ট্রাকশনারি বলবো না, টাইট মানি পলিসি যেটা করা হচ্ছে মূল্যস্ফীতিটাকে কমানোর জন্য। কিন্তু একই সঙ্গে দ্যাট মিনস যে ইকোনমির যে দেখতে পাচ্ছেন যে গ্রোথ রেটটা 4-এ নেমে আসছে, হ্যাঁ, এর আগের বছরে 4.2 ছিল। এগুলি দিজ আর স্লো ডাউন ইন ইকোনমিক গ্রোথ, যদিও আমরা এটাকে মন্দা বলা সম্ভব না। বাংলাদেশ ইকোনমি রিসেশনে যায় না, গ্রোথ স্লো ডাউন হয়। এই গ্রোথ স্লো ডাউন একটা কারণ হচ্ছে যে এই যে মনিটারি কন্ট্রাকশন, ফিসকাল এক্সপ্যানশনটা অনেক স্লো করে দেওয়া। এই বাজেটটা কিন্তু আপনার গ্রোথকে খুব বেশি প্রভাবিত করবে না। এবং আপনি যে বিনিয়োগের কথা বলছেন, হ্যাঁ, বিনিয়োগের এটা দিস ইজ নট ভেরি সাপোর্টিভ অফ হাই ইনভেস্টমেন্ট। অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও, প্রাইভেট ইনভেস্টমেন্ট তো অলরেডি প্রায় 1% কমে গেছে, যেখানে 23% ছিল, সেখানে 23 কত ছিল, ওখানে 22 কিছু পার্সেন্টেজ নেমে এসছে। ওভারঅল গ্রোস ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, যেটা জিডিপির সাথে রেশিওটা ছিল 30%-এর মতো, ওইখানেও প্রায় 1%-এর মতো নেমে এসছে। পাবলিক ইনভেস্টমেন্ট এখনো বিনিয়োগটাকে বাড়িয়ে রাখছে। সো ওইখানে বাড়াতে হবে বিনিয়োগ। আমাদের কিন্তু প্রবৃদ্ধি কিন্তু বিনিয়োগের সাথে জড়িত। আপনি বিনিয়োগ কম করবেন, প্রবৃদ্ধিও কম। সেটাই বলছি, মানে বিনিয়োগের জায়গাটা যদি স্পষ্ট না করে, মানে সেই জায়গাটাতে আপনি মূল্যস্ফীতির লাগামটা আসলে মানে নিয়ন্ত্রণের জন্য কতটা যুক্তিযুক্ত হবে, আমি সেটাই আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি যেটা আপনাকে বলি, এটা একটা কৃত্রিমভাবে যদি জোর করে আপনি ইনফ্লেশন কমাইতে চান, কর্মসংস্থান না বাড়াইয়া, বিনিয়োগ না বাড়াইয়া, সেটাই বলেছি, তাহলে এটা আপনার একসময় রিসেশনের দিকে যাবে। 3-4 বছর যদি এইভাবে আপনি এই যে সুদের আপনি বাড়ান, আপনার কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে। বিনিয়োগের জন্য তো আসলে একটা পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা একটা জরুরি বিষয় আমাদের দেশে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি মূল্যস্ফীতি কমানো চান নাকি বিনিয়োগ বেশি চান। সে মূল্যস্ফীতি যদি বেশি থাকে, সাধারণ মানুষ অনেক অলরেডি, সাধারণ মানুষ একটু সহনীয় পর্যায়ে থাকে, যারা ভালনারেবল লেভেলে আছে পভার্টিতে, তারা পভার্টি লাইনের নিচে পড়ে যায় যখন এরকম পারসিস্টেন্ট ইনফ্লেশন যখন হয়। সেই জন্যে ইনফ্লেশন কন্ট্রোলটাকে একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো বিনিয়োগটা আসবে, আই থিঙ্ক প্রায়োরিটির মধ্যে নাম্বার 1 ইনফ্লেশন কন্ট্রোল, নাম্বার 2 উড বি ইনভেস্টমেন্ট ফর গ্রোথ। মানে এটা ইন্ট্রোডাক্টরি ইয়েতে কমেন্টগুলোতে কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে এই বছর আমরা প্রবৃদ্ধির উপরে বেশি জোর দিচ্ছে না, মূল্যস্ফীতির উপরে জোর দিচ্ছে। সেই জন্য মূল্যস্ফীতি কমানোর যেসব স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সেগুলো একটু বিনিয়োগের
বিপরীত যাবে, একটু গ্রোথ কম হবে। এটা দিস ইজ কিন্তু বলছেন যে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি তবে এটা মিলবে। একটা কমনলি ইউজ সাধারণ এটা মানুষ। একটা দীর্ঘ সময় এটা ব্যবহার না করা বলে সুদ কিন্তু কন্ট্রোলের একই মানে সঙ্গে সুদের কিন্তু- হার বাড়াইয়া মুদ্রাস্ফীতি কমানো এটা একটা কমনলি ইউজ টুলস। মানুষ যখনই এটা বিপদে তখন সুদের হার বাড়াই দিয়ে কমায়, তবে এটা অনেক দিনের জন্য নয়। এটা দিয়ে আপনি বছরের বছর সুদের হার বাড়ান, কস্ট অফ ফান্ড বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ না বাড়ে, কর্মসংস্থান না বাড়ে, তখন আপনি দেখবেন যে প্রোডাকশন, পণ্যের সাপ্লাই বাড়তেছে না, প্রোডাকশন বাড়তেছে না, কিন্তু আপনার পকেটে টাকা নাই। এটা হলো কৃত্রিম উপায়ে সুদের মুদ্রাস্ফীতি কন্ট্রোল। এটা দ্যাট শুড নট বি কন্টিনিউ প্র্যাকটিস ইন ফর দ্য লং টাইম। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। ডক্টর জাহিদি সত্তার যেন কি যোগ করতে চাচ্ছিলেন? না, ওই একই সঙ্গে এটাই যে আমাদের দুইটা কনফ্লিক্টিং আছে, কিন্তু তখন আপনাকে মানে decide বিপরীত করতে- দুটা আপনি সাংঘর্ষিক প্রায়োরিটি হচ্ছে। কোনটা দিবেন। জি, এখানে priority কোনটা priority দিচ্ছি হচ্ছে আমরা? ইনফ্লেশন কন্ট্রোল, কারণ ইনফ্লেশন ইজ হার্টিং a wide swath of Bangladesh population, সেই জন্য প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, ইট এফেক্টস গ্রোথ, ইট এফেক্টস এমপ্লয়মেন্ট অলসো। গ্রোথ যদি বেশি না হয়, কর্মসংস্থানের ব্যবস্থাও অসুবিধায় পড়বে। কিন্তু আমাদের একটা জিনিস, একটা আছে সেভিং গ্রেস, সেটা হচ্ছে আমরা কিন্তু গত 2-3 বছর ধরে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স, নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স গোয়িং অ্যাব্রড, এটা বাড়ছে। মানে 10 লক্ষর বেশি হয়ে গেছে এখন। সেই জন্য দেখবেন যে এখন সেটাও একটা কারণ যে আমরা রেমিটেন্সটা বেশি পাচ্ছি। রেমিটেন্স এই বছরে প্রায় 28% গ্রোথ হবে গত বছরের তুলনায়। এবং রেমিটেন্সের প্রভাব আসলে এই সরকার আসার শুরু থেকে আমরা দেখছি যে রেমিটেন্স খুবই তো এই যে ভালো। গ্রামে গঞ্জে সাধারণ মানুষের একটু মানে কনসাম্পশন এবং স্পেন্ডিং পাওয়ারটা বাড়িয়ে রেখেছে। এই মূল্যস্ফীতি মূল্যস্ফীতিটিকে হ্যাঁ, মানে কিছুটা এটা হলেও কিছুটা এর উপর ধরে রেখেছে। প্রভাব এই রেমিটেন্সের বিষয়ে আমি একটা ওয়ার্ড জি, বলবো। জি, রেমিটেন্স আমাদের বাড়তেছে, যেমন মে মাসে আমাদের সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স, আমাদের ঈদের আগে ফার্স্ট হাইয়েস্ট। দেশের ইতিহাসেও অনেক। হ্যাঁ, কিন্তু এইটা হলো দুইটা উপায় করে রেমিটেন্স বাড়ানো। একটা হলো যে আমাদের এখন যেটা করেছে সেটা হলো ইনসেন্টিভ দেওয়া অথবা পাঠানোটাকে ইজি করে দেওয়া এবং মানি লন্ডারিং বন্ধ করে দিয়ে আমাদের ফ্লোটা বাড়ায়, এটা বাড়াইছে। কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হলো যে আমাদের ম্যান পাওয়ার, প্রশিক্ষিত ম্যান পাওয়ার বিদেশে যদি পাঠান, এবং সেই ক্ষেত্রে যদি এই যে যারা আপনার এই ম্যান পাওয়ার যারা পাঠায় তাদের যদি এই দুর্নীতিগুলো না করে প্রকৃত অর্থে ট্রেন্ড আপ, মনে করেন আমাদের দেশে যারা যায় তারা সুইপার, ক্লিনার এই ধরনের, কিন্তু একইভাবে আপনি যদি ভিয়েতনাম থেকে যায়, ফিলিপিন থেকে যায়, ইভেন ইন্ডিয়া থেকে যায়, তারা প্রশিক্ষিত লোকজন, তাদের বেতন অনেক বেশি থাকে। এই জন্য আমি মনে করি এখন ইনফ্লোটাকে, রেমিটেন্সটা ইনফ্লোটাকে বাড়ানোর জন্য নজর দিছে। একইভাবে আমাদের ম্যান পাওয়ার, প্রশিক্ষিত ম্যান পাওয়ার বাড়ানোর জন্য যদি আমাদের সেই দিকে উদ্যোগ নেয়, তাহলে দেখবেন যে রেমিটেন্সগুলো আরও দারুণভাবে বেড়ে যাবে। ডক্টর জাহিদ সাত্তার, আমি একটু অন্য দিকে এসে যদি এভাবে আপনাকে জানতে চাই যে ব্যবসা বান্ধব বলবেন কি এই বাজেটকে? ব্যবসায়ীরা তো সেক্ষেত্রে মানে আপনারা যে আলোচনা করছিলাম, আমরা মূল্যস্ফীতির কথা বলছি, ঠিক আছে, কিন্তু দেশে একটা বিপুল জনগোষ্ঠী রয়েছে যারা ব্যবসায়ী, এবং সেই জায়গাটা থেকে কি আমাদেরকে মানে হতাশ হওয়ার বা কোনো রকম নেতিবাচক কোনো কিছু আপনি দেখছেন কিনা? ব্যবসা বান্ধব বিষয়টা আবার দুই দিকে দেখতে, একটা হচ্ছে এই বাজেট, আরেকটা হচ্ছে মুদ্রানীতি, যেখানে মানে পলিসি রেট এখন 10% করে রাখা হয়েছে, এবং মনে হচ্ছে না যে ইনফ্লেশন কন্ট্রোল না হলে ওইটাও নামবে না। ইনফ্লেশন যদি নেমে যায়, যেটা গভর্নর সাহেব মাঝে মাঝে বলছেন, যদি আমরা যদি 5% নামিয়ে দিতে পারি, তাহলে আমরা পলিসি রেটটাও 10 থেকে 9 করে দেবো, আস্তে আস্তে কমিয়ে দেবো। তো ওইটা না হলে হ্যাঁ, তখন এই ব্যবসা বান্ধব এই বাজেটটা হয়েছে কিনা, এই দুটো কিন্তু তখন আলাদাভাবে দেখতে হবে। মুদ্রানীতিটা মানে ব্যবসা বান্ধব হচ্ছে না যতক্ষণ পর্যন্ত এটা, সেটাই বলছি, মুদ্রানীতিটা ব্যবসা বান্ধব, পলিসি রেটটা না কমছে। পলিসি রেটটা কমবে না যতক্ষণ পর্যন্ত ইনফ্লেশন না কমে। ইনফ্লেশন যদি কমে যায়, পলিসি রেটটা কমে যাবে, ব্যবসা বিনিয়োগের আরও সুবিধা হবে। সো ফর দ্য টাইম বিং এখন এই বাজেটে, যেহেতু এটা একটা সংকুচিত বাজেট, একটা সাদামাটা বলছেন, হ্যাঁ, এখানে কিন্তু এখানে কিছু সুবিধা দেওয়া আছে ব্যবসা। আমি এখনো খুঁটিয়ে পড়ি নাই, কিছু সুবিধা দেওয়া আছে। কিন্তু আমি একটা জিনিস যেখানে আমি আশা করছিলাম যে এবার যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে আছে, শুল্ক নীতি একটা আমাদের নীতি, ন্যাশনাল ট্যারিফ পলিসি একটা হওয়া উচিত, যেটার ইমপ্লিমেন্টেশন এই বাজেট এবং এর পরের বাজেটের মাধ্যমে হতো।
সেখানে আমি দেখেছি কয়েকটা জিনিস যেখানে ট্যারিফ রেশনালাইজেশনের কথা বলা হয়েছে, কিন্তু নট মাচ রেশনালাইজেশন। ওনারা যেটাকে রেশনালাইজেশন বলেন সেটা ঠিক রেশনালাইজেশন হয়নি। যেমন একটা উদাহরণ দিয়েছেন যে এই যে ইম্পোর্টের ভ্যালিউ মাঝে মাঝে কন্ট্রোল করা হয়, যে একটা হচ্ছে ট্যারিফ ভ্যালিউ দিয়ে, আরেকটা হচ্ছে মিনিমাম প্রাইস দিয়ে। এই দুটোই কিন্তু নন কমপ্লায়েন্ট, কিন্তু এটা যদিও ডব্লিউটিও রুলে কিছু এক্সেপশন আছে। তো এবার বলছে যে ট্যারিফ ভ্যালিউ আমরা উঠিয়ে দিলাম। ট্যারিফ ভ্যালিউ মানে ফিক্সড ইম্পোর্ট ভ্যালিউ, এটা একদম এটা উঠিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা সেটা উঠিয়ে দিয়েছে। কিন্তু মিনিমাম প্রাইস ওনারা বলেন যে মিনিমাম প্রাইসটা না হলে ওই যে রেভিনিউ লস হবে, মানে লোকজন আন্ডার ইনভয়েস করে। তারপরে আমি দেখেছি যে কিছু মিনিমাম প্রাইস ওনারা উঠিয়ে দিয়েছেন, কিছু মিনিমাম প্রাইস আবার বাড়িয়ে দিয়েছেন। মানে এখন আমাদের মনে হবে যে এটা তো বাড়িয়ে দিয়েছেন কারণ ওনাদের রেভিনিউ বাড়ানোর জন্য। আসলে আমি এই লিস্টটা দেখেছি কোন কোন আইটেমের উপরে মিনিমাম প্রাইস বাড়িয়ে দেওয়া আছে। এগুলি সব প্রোটেকশনের জন্য। আমি আই উইল আর্গিউ দ্যাট এগুলি সব সুরক্ষা বাড়ানোর ব্যবস্থা হয়েছে, এবং এটা দিস ইজ আউট অফ লাইন। বাংলাদেশের এই সুরক্ষা নীতি, শুল্ক নীতি, এগুলো র্যাশনালাইজেশন আমরা আশা করেছিলাম একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট উড ডু দিস র্যাশনালাইজেশন, বাট আনফর্চুনেটলি উইথ অল ডিউ রেসপেক্ট টু আর পলিসি মেকার্স, ওনারা এটা এই বাজেট আমি দেখতে পাচ্ছি না, উইথ অল ডিউ রেসপেক্ট। যে ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমরা আলোচনা করলাম রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে, আমরা যদি একটু অন্য খাতে যাই, বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো আমরা সবসময় দেখেছি যে এই খাতগুলোতে বরাদ্দের চেয়ে অনেক কম, মানে যতটুকু প্রয়োজন জিডিপিতে তার চেয়ে অনেক কম আসলে বরাদ্দ হয়ে থাকে। এবং এইবারও খুব বেশি, এইবার যদি আমি আপনাকে বলি তাহলে শিক্ষা স্বাস্থ্য খাতে 2,30,000 কোটি টাকা এডিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে 35,000 কোটি টাকা কম চলতি অর্থ বছরে গতবারের চেয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এবার দেখেছি, আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে শিল্প মালিকরা যারা আছেন, বিশেষ করে জ্বালানির অভাবে দেখা যাচ্ছে যে আমাদের সেই জায়গাগুলোতেও এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। তো সেইখানে আসলে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করার কোনো ব্যবস্থা এই বাজেটে প্রস্তাবনা করা হয়েছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়টা আপনি প্রশ্ন না করলে আমি বলতাম, বিশেষ করে কৃষিটার কথা আমি আগে বলে নেই আপনাকে। কৃষি দেখেন, সবসময় কৃষির একটা আলাদা ইম্পর্টেন্স এই দেশে আছে, কারণ কৃষিভিত্তিক দেশ। এখনো আমাদের অর্থনীতি আসলে কৃষি নির্ভরই ছিল। হ্যাঁ, কৃষি নির্ভর আমাদের একসময় 80%, 85% কৃষি নির্ভর ছিল। এখনো 40% মানুষ আমাদেরকে কৃষি নির্ভর। সেই ক্ষেত্রে বাজেটের যেভাবে দেখেন যে সবসময় বাজেট যত বাড়ে 5%, অ্যারাউন্ড 5% আপনি কৃষির জন্য বরাদ্দ থাকে, এটার পরিমাণ বাড়ে না কখনো। তার মানে কৃষিকে আলাদা গুরুত্ব দেওয়া হয় নাই। আনফর্চুনেটলি এইবার কৃষির বরাদ্দ 3 পয়েন্ট সামথিং। তার মানে অন্যান্য বছরের কৃষির জন্য যা বাজেটে যে 5% অ্যারাউন্ড থাকে, সেটা এবার 4%-এরও কমে হয়েছে। এইটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে যে এই সরকার, এরকম একজন অভিজ্ঞ সরকার কৃষির ক্ষেত্রে বাজেটের এতটা কম করবে, এটা আমার কাছে সারপ্রাইজিং মনে হয়েছে। পাশাপাশি আপনি মনে করেন ভর্তুকি, 1,10,000 কোটি টাকার মতো ভর্তুকি বিভিন্ন সেক্টরে দেয়, এবং সেই ক্ষেত্রে এই বছর একটা ভর্তুকি আরও 9,000 কোটি টাকা বাড়ায় 1,20,000 কোটি টাকার মতো ভর্তুকি দিছে। কিন্তু কৃষির ক্ষেত্রে ভর্তুকি আবারও কমে গেছে, এবং কৃষির গতবার 17,000 কোটি টাকা ভর্তুকি ছিল প্রথম বাজেটে, সেটাকে রিভাইজ করে 25,000 কোটি টাকা করছে। আমরা বারবারই দেখি কৃষকরা কিন্তু এই যে সার এবং কৃষি যে কীটনাশক পণ্য শেষ দিকে এসে কিন্তু তারা এই সমস্যাগুলো, এইবার আবার সেচের পানি, সেই 25 থেকে আবার নামে 17,000 কোটি টাকা করে ফেলছে। এবং মজার ব্যাপার, এই যে ভর্তুকিটা যেটা দেয়, এই ভর্তি করে 60 থেকে 70% ম্যাক্সিমাম কৃষক বেনিফিটেড, আর বাকিগুলো মধ্যস্বার্থভোগী অথবা অপরাধী যারা স্বার্থান্বেষী মহল এই বাজারে, যার জন্য কৃষিকে আমি মনে করি মারাত্মকভাবে এবারে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে সেখানে। অথচ কৃষিকে আমরা যদি, কৃষি ন্যাচারালি আমাদের দেশে হয় বলে এরা গুরুত্ব দেয় না, কিন্তু একবার কৃষি যদি মার খায় তাহলে দেখবেন বিশ্বের যত দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সব দেশের কৃষকের মর্যাদা আলাদা। আপনি সাউথ কোরিয়ায় আপনি যে পয়সা দিয়ে ওরা চাউল কেনে, ওই পয়সা দিয়ে ওই 10 ভাগের 1 পয়সা দিয়ে বিদেশ থেকে 1 কেজি চাউল সমান দামে আনতে পারবে, 5 ভাগের 1 ভাগ, কিন্তু তারপরেও তারা তাদেরকে কৃষকরে বাঁচায় রাখে। আপনি মজার ব্যাপার যে কৃষি একমাত্র জিনিস, যে জিনিস
সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত জীব সবার প্রয়োজন। এটা ভোগ করে। কিন্তু সেটার প্রতি আপনি গুরুত্ব যদি না দেয়, আপনি মনে করেন বড় ধরনের ক্রাইসিস হয়ে গেছে, আপনি ইম্পোর্ট করবেন কোথা থেকে? মানুষ ক্রাইসিসে, আমরা একবার দেখেছি না যে চাউলের যখন আমাদের ক্রাইসিসে ভারত চাউল দেওয়া বন্ধ করে দিয়েছে। যার জন্য কৃষিটার গুরুত্ব আমাদের আরও বেশিভাবে দেওয়া দরকার। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গতবারের তুলনায় এবারে গুরুত্ব আগের চেয়ে কম দেয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাড়াইছে। 5% এরকম রেটে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব এবার দেওয়া হয়েছে, এটা অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু আমি মনে করি কৃষির ক্ষেত্রে গুরুত্বটা আরও বেশি দেওয়া দরকার ছিল। এটা আমি এই সরকারের প্রতি আমার দাবি, এবং আমরা হয়তো সেমিনার করে আমরা বলবো যে কৃষির ক্ষেত্রে প্রায়োরিটিটা আরেকটু বক্তব্য স্পষ্ট। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি মানে আলোচনার। আমি একটু জ্বালানি বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, 1 থেকে 1.5 মিনিট আপনি বলবেন। জ্বালানি খাতে দেখছি যে আমরা বেশিরভাগই গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এই জায়গাটা থেকে যে বাজেটের যে বলা হয়েছে, সেখানে আমরা এর কি কোনো যে জ্বালানি খাতের যে নিরাপত্তা বা ব্যবসায়ীদেরকে যে এক ধরনের রিল্যাক্স দেওয়া, সেটা কি দেখতে পাচ্ছি? এবার তো মানে মাননীয় অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা এবার জ্বালানিতে ভর্তুকি এখনো দেওয়া হচ্ছে, কিন্তু উনি বলেছেন যে এবার আমরা দাম বাড়াবো না। কারণ গত বছরে যখন দাম বাড়ানো হলো, তখন কিন্তু ইনফ্লেশন বেড়ে গেল। সেই জন্য এগেন এটা যে ইনফ্লেশনের খুব একটা হাই প্রায়োরিটি, ইনফ্লেশন কন্ট্রোল, এই জ্বালানিতে দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু জ্বালানি মানে গ্যাস সাপ্লাইটা দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে শিল্প কারখানাগুলোর জন্য। তো এই পর্যন্ত ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে অনেক দেনা ছিল, বেশ $800 মিলিয়ন বাকি পড়ে গেছিল। সেগুলো কিন্তু ওনারা মোটামুটি অলমোস্ট $100 মিলিয়ন নিচে এসে গেছে। আমাদের গার্মেন্টস শিল্প তো অনেকটাই আপনি কাতারে যাওয়ার আগে কাতারের পুরাটা শোধ করে দিয়ে তারপর আমাদের এটা একটা বড় কাজ করেছে। উপদেষ্টা ওখানে গেছে। সো ওইখানে কিন্তু আরো গ্যাস মানে এনশোর করতে হবে ইন্ডাস্ট্রিতে, বিশেষ উৎপাদনের জন্য। এটা এখন আমি মনে হয় ওনারা চেষ্টা করছেন, কিন্তু সময় লাগবে। কিছু এলএনজি ইম্পোর্টও করা হচ্ছে, বিশেষ করে USTR যে প্রস্তাবনা আছে ওখানের মধ্যে এলএনজি ইম্পোর্ট বাড়ানোর একটা প্রস্তাব আছে। সো ওগুলো আসলে গ্যাস সরবরাহ যদি বাড়াতে পারেন ইন্ডাস্ট্রিতে। আমি একটা হিসাব দেখলাম, এই যে জ্বালানি উপদেষ্টার একটা হিসাব দিয়েছে, উনি দেখাচ্ছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই বছরে 2025-এ গত বছরের তুলনায় কত 20-25% কিন্তু গ্যাস সাপ্লাই ইন্ডাস্ট্রিকে বাড়িয়ে দিয়েছে। সো কিন্তু এখনো ইন্ডাস্ট্রি যথেষ্ট মানে স্যাটিসফাইড না, আরো দিতে হবে। 645 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস এই জাতীয় গ্রিডে কিছুদিনের ভিতরে অলরেডি দিছে। আরো বিভিন্ন জায়গায় গ্যাস অন্বেষণ খোঁজার জন্য বা উঠানোর জন্য চেষ্টা করতেছে, যেটা আমাদের আগের সরকার আমদানি, কিছু দুর্নীতিবাজ আমদানি করলে বেশিরভাগ বেনিফিটেড হইতো, যার জন্য এটাকে খনন করে উত্তোলন করার দিকে নজর দেয় না। এখন ওই জিনিসগুলো রেসিডুয়াল বা কনসিকুয়েন্স কিন্তু এই সরকারকে বহন করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে এসে আজকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।